ঠিক আছে। তো আজকে আমরা দেখব কি যে থার্মাল পাওয়ার প্ল্যান্টের লেআউট ডায়াগ্রাম। ঠিক আছে, তো কি আছে যে লেআউট অফ থার্মাল পাওয়ার প্ল্যান্ট আর সিমেট্রিক ডায়াগ্রাম এটা। তো কি কি পদ্ধতিতে কাজ করে, কি কি আমাদের ইকুইপমেন্ট রয়েছে বা কিভাবে আমাদের পাওয়ারটা প্রোডাকশন হচ্ছে, সেই সব বিষয়গুলো আমাদের জানতে হবে। পাওয়ার প্ল্যান্ট একটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা, যে জায়গা থেকে আমরা কি করছি, পাওয়ারটাকে উৎপন্ন করছি। তো পাওয়ারটাকে উৎপন্ন করার জন্য বিভিন্ন সোর্স, বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট রয়েছে। যেমন আমরা পাওয়ার প্ল্যান্ট গুলো আমি আগের দিন বলেছিলাম যে কি কি পাওয়ার প্ল্যান্ট হয়। সোলার আছে, টাইডাল পাওয়ার আছে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে, হাইড্রো আছে, ডিজেল আছে। ঠিক আছে, আর একটা সব থেকে বড় পাওয়ার প্ল্যান্ট সেটা কি না, থার্মাল পাওয়ার প্ল্যান্ট। তো এখানে আমাদের কি, এটা হচ্ছে কোল বেসড পাওয়ার প্ল্যান্ট, যেখানে আমরা কয়লাকে জ্বালানি হিসেবে ব্যবহার করছি এবং জলটাকে কি করছি, স্টিম করে সেটাকে আমরা টারবাইনে দিয়ে সেটা কি করছি না, টারবাইনকে আমরা ঘোরাতে সাহায্য করছি বয়লারে দিয়ে। তো দেখবো একটা একটা পার্ট আমরা দেখবো যে কিভাবে পাওয়ার প্ল্যান্টে আমাদের এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আউটপুট লাইন। যে এই জায়গাটা হচ্ছে পুরোটাই আমার কি না, যেখানে আমার কি করছে না, টারবাইনকে ঘোরাইতে সাহায্য করছে। তো টারবাইনকে ঘোরানোর জন্য আমাদের কি করতে হবে না, বিভিন্ন জ্বালানির দরকার পড়বে, বিভিন্ন প্রসেস আছে। যে হট করে তো আমি টারবাইনকে আমি ঘুরিয়ে দিতে পারি না, একটা ডিজেল জেনারেটরের মতো যে একটা ইঞ্জিন লাগানো থাকবে, সেটার মধ্যে আমি কি করলাম না, জেনারেটরটা স্টার্ট করে দিলাম, আমার দিব্যি চলতে থাকে। কিন্তু একটা হাই অ্যামাউন্টের পাওয়ার যদি আমি উৎপন্ন করতে যাই, তাহলে আমাকে যেই ইয়েটা করতে হবে, কাজটা করতে হবে, তার জন্য আমাদের কি এই যে বড় একটা স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা তৈরি করতে হবে। দেখো, বেশ দেখো, তোমরা ভালো করে দেখতে থাকো। যে দেখো, প্রথমেই একটা জিনিস আমাদের রয়েছে, ভালো করে শোনো, তাহলে সুন্দরভাবে বুঝতে পারবে। দেখো, প্রথমে কি আছে, কোল্ড স্টোরেজ। কোল্ড স্টোরেজ মানে যেখানে আমরা কয়লাটাকে স্টোর করে রাখছি, মজুত করে রাখছি। ঠিক আছে, কেন কয়লাটাকে মজুত করে রাখছি, যে আমরা কয়লা নিয়ে আসবো আর বয়লারে দেবো, নিয়ে বয়লারে জল স্টিম হবে, সেটা তো করি না। না, আমাকে কন্টিনিউয়াস পাওয়ারটা যদি আমরা চাই, তাহলে আমাকে কি করতে হবে না, কন্টিনিউয়াস আমাকে কি রাখতে হবে, আমাকে কিন্তু ওই জায়গাটা কোলটাকে স্টোর করে রাখতে হবে। মানে আমাকে যোগান রাখতে হবে, যাতে আমাদের পাওয়ারের ইন্টারাপশন না হয়, যে আমার কয়লার জন্য আমার পাওয়ারটা, আমার এখন পাওয়ার প্ল্যান্টটা আমার এখন বন্ধ আছে, এটা কিন্তু করা যাবে না। কন্টিনিউয়াস আমার সাপ্লাই আছে, তার জন্য কি করা হয়, বাইরে থেকে আমাকে কি করা হয়, কয়লা আনা হয় এবং এক জায়গাতে মজুত করে রাখা হয়, বা কোল ইয়ার্ডও বলতে পারি, যেখানে আমার কয়লাগুলো রাখা হয়, জড়ো করে রাখা হয়। তাহলে এটা হয়ে গেল আমার কোল্ড স্টোরেজ। কয়লা রাখার জন্য একটা বড় জায়গা রয়েছে, আমাদের সব থেকে ভালো বুঝতে পারবে, কারণ আমাদের যেই সামনে একটা রয়েছে বক্রেশ্বর থার্মাল পাওয়ার। এই বক্রেশ্বর থার্মাল পাওয়ারে অনেকেই গিয়েছো বা জানো। হ্যাঁ, এটা কিন্তু এখানেও কিন্তু সেম, এখানে যতগুলি আছে আমাদের সব পাওয়ার প্ল্যান্টে, মানে যেখানে থার্মাল পাওয়ার প্ল্যান্ট যত জায়গায় আছে, সব এরকমই এই হিসাব অনুযায়ী কাজটা হয়। তাহলে প্রথমে আমরা চলে এলাম কোথায়, কোল্ড স্টোরেজ। তাহলে সেখানে কি করলো, কোল্ড স্টোরেজে কয়লাগুলো স্টোর করে রাখা হলো। তারপর দেখা হয় যে কি আছে, কোল হ্যান্ডলিং প্লান্ট, যেখান থেকে আমার কি হচ্ছে, ছোট বড় কয়লাকে সরিয়ে দেওয়া হয়। কয়লার মধ্যে যদি পাথর চলে আসে, সেটাকে আলাদা করে দেওয়া হয়, কারণ কয়লা তো মাইনিং থেকে আনা হয়, কারণ বিভিন্ন পাথরও থাকতে পারে, লোহাও থাকতে পারে। তাহলে সেই জিনিসগুলোকে কি করা হয়, কোল হ্যান্ডলিং প্ল্যান্টে আমাদের কি করা হয়, কয়লাটাকে ওখানে বেছে নেওয়া হয়। তারপরে আর একটা জায়গা রয়েছে, যেটাকে আমরা বলছি মানে কি হয়, এই কোলটাকে বেছে নিয়ে পরে তারপর একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে পালভারাইজিং বা পালভারেস্ট। সেটাতে কি হয় না, সেইখানে যে বড় বড় কয়লাগুলো রয়েছে না, সেই কয়লাগুলোকে একদম পিসাই করে দেওয়া হয়, একদম পাউডার করে দেওয়া হয়। দেখবে বড় বড় গাড়িতে যখন সেই তাবিজের ছাইগুলো যায়, সিমেন্টের মতো দেখতে হয়। আমরা তো দেখি বড় বড় মানে ট্রেনে দেখি তো কয়লাগুলো ঢুকছে, লরিতে কয়লা ঢুকছে, তো ওই কয়লাই কি দিয়ে দেওয়া হয় বয়লারে? না, তার আগে কয়লাটাকে কি করা হয়, কয়লাটাকে আমাদের পালভারাইজিং করা হয়, মানে পুরো ডাস্ট করে দেওয়া হয়। নিয়ে সেই ডাস্ট পাউডারটাকে কোথায় ফ্লো করানো হয়, বয়লারে, যাতে আগুনটা আমার দাও 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 করে জ্বলতে থাকে। বার্নারের মধ্যে দিয়ে আমার আগুনটাকে ফ্লো করানো হয়, এই কয়লা দিয়ে জ্বালানো হয়।
তাহলে বোঝা গেল প্রথমে কোল্ড স্টোরেজ, তারপরে কোল্ড হ্যান্ডেলিং প্ল্যান্ট, কোলটাকে কি হলো পালভারাইজিং করার পর সেই কোলটাকে কোথায় ফ্লো করা হচ্ছে, দেখো এই হচ্ছে একটা মেন জায়গা, কি আছে বয়লার, বয়লার ফার্নেস। এই বয়লার ফার্নেসটা কি না, এইখানে আমাদের কি রয়েছে বয়লার টিউব রয়েছে। বয়লার টিউব দুই প্রকারের বা দুই ধরনের বয়লার হয়, একটা হচ্ছে ওয়াটার টিউব বয়লার, আর একটাকে বলা হয় আমরা ফায়ার টিউব বয়লার। ওটা আমরা অন্য কোনো সময় একবার দেখবো, কারণ আমরা এখন লেআউটটা দেখছি, লেআউটটা ভালো করে বুঝতে পারলেই আমরা পরে এগুলো জেনে নেবো। দেখো এইখানে যে এইখানে বা বয়লারের মধ্যে কি হচ্ছে, বয়লার হচ্ছে একটা ফার্নেস, ঠিক আছে না। এখানে কি করা হচ্ছে, এখানে জলকে প্রচুর পরিমাণে উত্তপ্ত করা হচ্ছে। দেখবে আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে কিন্তু প্রেসার কুকার আছে। প্রেসার কুকারে কি করা হয় না, প্রেসার কুকারে জলটাকে প্রচুর পরিমাণে গরম হয়ে যায়, নিশ্চয়ই গরম হয়ে যাবার প্রচুর তো খুব তাড়াতাড়ি তো গরম হয়ে যায়, নিয়ে মাঝে মাঝে সিটি দেয়, তখন দেখবে বাষ্পটা কত স্পিডে বেরোচ্ছে। তাহলে বুঝতে পারছে যে ওইখানে আমাদের কতটুকু আমার বাষ্প উৎপন্ন যে এত স্পিডে বেরোচ্ছে। তাহলে তুমি ভাবো এখানে পাওয়ার প্ল্যান্ট, এখানে যে বয়লার টিউব দাও 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 করে যেখানে কন্টিনিউয়াস আগুন জ্বলছে, বয়লার টিউব গুলো পুড়ছে, জলটা কি হচ্ছে গরম হচ্ছে। এর মধ্যে যে টিউবটা আছে, তাহলে এইটা কোন কি বয়লার বললাম আমি, ওয়াটার টিউব বয়লার। ওয়াটার টিউব বয়লার আর একটা যে ফায়ার টিউব বয়লার। ওয়াটার টিউব বয়লার মানে যে টিউবের মধ্যে ওয়াটারটা যাচ্ছে, এরকম একটা ধরো ঘরের মতো বয়লার চেম্বার, সেই চেম্বারে কি করা হয়েছে না আমার বয়লার টিউব গুলো বিভিন্ন ভাবে ছড়ানো আছে। তোমরা দেখে থাকবে যে আমাদের বাড়িতে ফ্রিজ আছে, ফ্রিজের পেছনে দেখবে এই যে জিগজেগ জিগজেগ টাইপের যে পিছন দিকে জালিতে দেওয়া থাকে, ওই ধরনের আমাদের কি হয় অনেকটা ওই ধরনের টাইপের এইভাবে বয়লার টিউব গুলোকে কিভাবে আঁকা বাঁকা ভাবে বিছানো থাকে। কেন আঁকা বাঁকা ভাবে কেন থাকে না, আমার কি জলটা যদি সহজেই চারিদিকে ফ্লো করে যায় তাহলে হিট হতে কিন্তু সমস্যা হবে, খুব তাড়াতাড়ি কিন্তু হিট হবে না। আর যদি আঁকা বাঁকা এইভাবে এইভাবে যায় তাহলে জলের ফ্লোটা কি থাকবে, কম থাকবে, আর গরমটাও তাড়াতাড়ি হবে। তাহলে কি করা হয় না, এইখানে বয়লার টিউব বেছানো আছে, এখানে যে আমার আগুন দাও দাও করে জ্বলছে, নিয়ে বয়লার টিউবটা কি হচ্ছে আগুনে গরম হচ্ছে, ভেতরে যে জলটা আছে সে আমার বাষ্পীভূত হচ্ছে। বোঝা গেল ক্লিয়ার? এই বাষ্পীভূত জলটাই আবার বাষ্পটা আবার কোথায় যাচ্ছে দেখো, এখানে তো গরম হলো, এখানে তো বাষ্প উৎপন্ন হলোই, তারপরে কোথায় যাচ্ছে দেখো কি লেখা আছে এখানে, সুপার হিটার। যা গরম হয়েছে হয়েছে, তার থেকেও বেশি উত্তপ্ত করছে কোথায়, সুপার হিটারে। মানে এইখানে যা গরম হয়েছে, যা বাষ্প হয়েছে হয়েছে, তার থেকেও বেশি আমার বাষ্পটাকে আরো বাড়িয়ে দিল, টেম্পারেচার আরো বাড়িয়ে দিল। কে বাড়িয়ে দিল, এই সুপার হিটার। এখানে হিটটাকে আরো সুপার করে দিল, আরো বেশি করে দিল, ঠিক আছে। তারপর দেখো এখন এই দিকটা ছাড়ো, কারণ এই দিকেই যাবে আমার, এটা হচ্ছে আমার কি টারবাইন। বাষ্প দেখো অ্যারো গুলো দেখো এই দিকেই আছে, এই যে কাপলিং। তারপর টারবাইনে আমার যখনই আমার বাষ্পটা যাবে, টারবাইনের ব্লেডে ধাক্কা দেবে, টারবাইন ঘুরতে থাকবে, এবং এখানে টারবাইনের সাথে কাপলিং করা আছে কি জেনারেটর ঘুরবে, আমার পাওয়ার বেরিয়ে যাবে। এখন ওই দিকটা আমি ছাড়ছি। এইবার দেখো বিভিন্ন ইয়ে রয়েছে, যেমন রয়েছে একটা রয়েছে ইকোনোমাইজার। এই ইকোনোমাইজারের কাজ কি, দেখো তোমাদের এখানে ইকোনোমাইজারের কাজ কি আমি বলে দিচ্ছি। যে ইকোনোমাইজার হচ্ছে কি, যে ইকোনোমাইজার একটা ডিভাইস ফিড ওয়াটার, যেখানে আমার কি করছে না এখান থেকে কি তৈরি হচ্ছে, একটা ফ্লু গ্যাস তৈরি হচ্ছে, যে বাষ্পটার মধ্যে ফ্লু গ্যাসটা তৈরি হচ্ছে। কেন এই যে ইকোনোমাইজার, এই যে এয়ার প্রিহিটার, এইগুলো দেওয়ার কারণটা কি, তাহলে দেখো এর মধ্যে যে বাষ্পটা উৎপন্ন হচ্ছে না, যে সুপার হিট করা হলো, যখন বাষ্পটা উৎপন্ন করা হলো, সেই বাষ্পটা কোথায় যাচ্ছে, ইকোনোমাইজারের মধ্যে যাচ্ছে। ইকোনোমাইজার কি করছে না, ইকোনোমাইজার করছে দেখো যে ফিড ওয়াটার on its way the boiler driving heat from flue gases, this result rising the boiler efficiency। এইখানে যে আমাদের টেম্পারেচারটা হলো সেই সেই টেম্পারেচার সেই ফ্লু গ্যাসটা আবার কোথায় যাচ্ছে, সেই গ্যাসটা যাচ্ছে ইকোনোমাইজারে। ইকোনোমাইজারে কি হচ্ছে না, ইকোনোমাইজারে আমাদের কি হচ্ছে, এইখানের মধ্যে ফ্লু গ্যাসটা কি করলো এখানে পাঠিয়ে দেখো ঘুরে আসছে কোথায়, বয়লারে। কেন বয়লারকে আনা হলো, বয়লারকে আনার একটাই কারণ, দেখো এই যে রিসাইকেলিং এর ব্যাপারটা না, তুমি মনে করো এখন আমার ইকোনোমাইজারও নেই, এয়ার ফিল্টারও নেই, তাহলে এইখানে যে আমার এই যে কলিয়ার থেকে যে এত জ্বালানি যাচ্ছে, বারবার একে গরম করতে হচ্ছে, কন্টিনিউয়াস গরম করতে হচ্ছে, তাহলে আমার কি জ্বালানি বেশি পুড়ছে না কম পুড়ছে, বেশি পুড়ছে, অবশ্যই বেশি লাগছে জ্বালানি। তাহলে দেখো এই যে ইকোনোমাইজার এর মধ্যে যে ফ্লু গ্যাসটা তৈরি হলো, এর যে গ্যাসটা আবার কি করছে, গরম ইয়েটা কোথায় আসছে,
বয়লারের মধ্যে আসছে। তাহলে বয়লারের যে এই যে হিটটা গেল আবার রিসাইকেলিং হয়ে আবার ঘুরে যদি আবার বয়লারে ঢোকানো হয়, তাহলে বয়লারে তো এফিসিয়েন্সি বাড়ছে, বাড়ছে না? কারণ কি, আমার যে জ্বালানিটা লাগতো, যে মানে বাইরে থেকে যে বেকার যেটা নষ্টই হয়ে যাবে, সেইটাকে আমি কি করে দিচ্ছি, কাজে লাগিয়ে দিচ্ছি। সেই ফ্লু গ্যাসটা বা সেই গরম ইয়েটাই কি করছে, আমার আবার আমি বয়লারের এফিসিয়েন্সির জন্য আবার আমি কোথায় ফিড করে দিচ্ছি, বোঝা গেল? বয়লারে ফিড করছি যাতে আমার জ্বালানির পরিমাণটা কম লাগে, তার ফলে আমার কি বয়লারের এফিসিয়েন্সিও ভালো রয়েছে। এবার দেখো, মনে করো যে কেন দিলাম, যে আমার বয়লারটা কি হলো না, বয়লার আমি যা জ্বালানি দিচ্ছি দিচ্ছি এখান থেকে আমার স্টিম উৎপন্ন হলো, নিয়ে আবার অনেক সময় কমও ফ্লো করছে, ঠিক আছে? বয়লারের টেম্পারেচার আস্তে আস্তে কি হচ্ছে, ডাউন হতে থাকছে। তাহলে ডাউন হচ্ছে, আবার যদি আমি সেই ওই একই টেম্পারেচারে যদি তুলতে যাই, তাহলে তো আরো বেশি বেশি জ্বালানি লাগবে, লাগবে না? তাহলে বেশি বেশি জ্বালানি লাগলে কি হবে, তাহলে আমার এখানে খরচাটা কি, জ্বালানির অনেক বেড়ে যাবে। তাহলে দেখো, এইসব জিনিসগুলো চিন্তা ভাবনা করেই কিন্তু এখানে কি করা হয়েছে, ইকোনোমাইজার। তাহলে ইকোনোমাইজার থেকেও আমার কি হলো, আমার বয়লারটা এফিসিয়েন্সি কিন্তু বেড়ে গেল। তাহলে কিন্তু আমাকে কি হলো, যে এখান থেকে বেশি পরিমাণের আমাকে কয়লা কিন্তু আর ব্যবহার করতে হলো না, বোঝা গেল? এরপর দেখো, এইখান থেকে আবার কোথায় চলে যাচ্ছে, এয়ার ফ্রি হিটার। এয়ার ফ্রি হিটারের মধ্যে কি করছে, এয়ার বুঝতেই পারছো, বাতাস। তাহলে এইখানের মধ্যে কি হচ্ছে, এই যে ফ্লু গ্যাসটা যাচ্ছে, এই যে গরম হাওয়াটা আবার কোথায় আসছে, হট এয়ার। দেখো এখানে লেখা যাচ্ছে হট এয়ার। তাহলে দেখো, এইখানের মধ্যে যে গরম হাওয়াটা আসছে সেটাকেও আমরা কি করছি, কাজে লাগাচ্ছি। মোট কথা হচ্ছে আমার বয়লারের এফিসিয়েন্সিটাকে ঠিক রাখা। ঠান্ডা হয়ে গেলে কি হবে, আমাকে আবার বেশি পরিমাণে জ্বালানি খরচা করতে হবে, আর জ্বালানি খরচা করতে গেলে কয়লা, বিভিন্ন প্রচুর পরিমাণে কয়লা লাগবে। তাহলে সেই সব, মোট কথা হচ্ছে আমাদের বয়লারের এফিসিয়েন্সিটাকে ঠিক রাখার জন্য আমাদের কি করা হচ্ছে না, ইকোনোমাইজার, এয়ার ফ্রি হিটার এইসবগুলি ব্যবহার করছি, ঠিক আছে? দেখো, এই এই হাওয়াটা, এই যে গরম হাওয়াটা আবার এয়ার ফ্রি হিটার থেকে কোথায় যাচ্ছে, গরম হাওয়াটা দেখো এদিকে অ্যারোটা দেখো, এসছে, আবার এসে বয়লারে এসে ঢুকেছে। তাহলে বয়লারটা কি করছে, বয়লারে আলটিমেটলি বয়লারে কন্টিনিউয়াস আমার কি এফিসিয়েন্সি একই রকম বজায় থাকছে, বেশি আমাদের এখানে জ্বালানি পোড়াতে হচ্ছে না, খরচা করতে হচ্ছে বেশি। দেখো এখান থেকে সোজা ভাবে দেখো এখানে পুরো, তার মানে কি, পুরো জিনিসটাই কি হচ্ছে আমার, রিসাইকেলিং, নষ্ট কিন্তু হচ্ছে না, ঠিক আছে? বোঝা গেল এখানটা? দেখো এখানটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা, বোঝা গেল? এটা ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো সবকিছু। এরপর দেখো, এরপর চলে এসো টারবাইন দিকে। মানে এখান থেকে আমার কি হলো, আমার এখানে সার্কুলেশন হয়ে গেল গ্যাস, আবার পুনরায় ইকোনোমাইজার, এয়ার ফ্রি হিটার, এদিকে গরম হাওয়াটা ঢুকছে, বয়লারের এফিসিয়েন্সি বেড়ে যাচ্ছে, মানে এফিসিয়েন্সি ঠিকঠাক রয়েছে। এর কাজ হচ্ছে কি না, আমার জলটাকে স্টিম করা, আরো বেশি স্টিম করা। বাষ্পটা কোথায় যাচ্ছে, টারবাইনের দিকে যাচ্ছে। তার আগে একটা কি লাগানো আছে, ভালভ লাগানো আছে। আমি তো আর বড় পাইপ দিয়ে সব সব গ্যাসটাকে বা সব বাষ্পটাকে তো আমি টারবাইনের ভেতরে দিয়ে দিতে পারি না, আমাকে প্রেসার ক্রিয়েট করে বা আমাকে মাপিক অনুযায়ী দিতে হবে, ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে, এখানে একটা ভালভ লাগানো আছে, সেই ভালভ থ্রু আমাকে কি করছি, অ্যাডজাস্ট করে আমি কি করছি না, টারবাইনে এবার আমি ফ্লো করাচ্ছি বাষ্পটাকে। টারবাইন ঘুরছে, অল্টারনেটর ঘুরছে, কারণ অল্টারনেটর সাথে কি আছে, কাপলিং করা আছে। এবং অল্টারনেটর যখনই আমার টারবাইন ঘুরছে, অল্টারনেটর ঘুরছে, আমার ট্রান্সফরমার থেকে আমার বাসবার হয়ে পাওয়ারটা বাইরে বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে এই ছিল আমার লেআউট। এরপর দেখো, আরো একটা জিনিস রয়েছে, ফিড ওয়াটার হিটার, তারপর তোমার ফিড ওয়াটার পাম্প, তারপর আছে ওয়াটার ট্রিটমেন্ট চেম্বার, কন্ডেন্সার, এই একটা জায়গা আছে। দেখো, সার্কুলেটিং কন্ডেনসিং এক্সাইটেশন পাম্প, কন্ডেন্সার, কুলিং টাওয়ার, অনেকগুলো জিনিস আছে, ঠিক আছে? তো দেখো, এইখানেও আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা, যেটা হচ্ছে আমার কি, কন্ডেন্সার। ভালো করে দেখো লেআউটটা, এই যে সোজা আমার বয়লার থেকে স্টিম বেরিয়ে চলে গেল, এখানে তো যা সার্কুলেশন হয়ে গেল, ঠিক আছে? সোজা তাকিয়ে যাও, দেখো টারবাইন থেকে একটা নিচের দিকে একটা পাইপ নেমে গিয়েছে, ঠিক আছে? এই যে আমার নিচে কি হয়েছে, এদিকে নিচের দিকে নামছে, নামছে তো। এটা কি, এই জায়গা থেকে নামছে, মানে এদিকে কি নামছে, এক্সস্ট স্টিম। কি হচ্ছে এখানে, দেখো এখানে আমি ব্যাপারটা বলে দিই। দেখবে কুলিং টাওয়ার যে বড় বড় কুয়োর মতো রয়েছে, যেখান থেকে জল ঝরঝর 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 করে জল পড়ছে সব সময়, আমাদের বক্রেশ্বর থার্মাল পাওয়ারে রাস্তা ধার দিকে গেলেই আমাদের কুলিং টাওয়ার গুলো খুব ভালোভাবে সহজেই দেখা যায়,
ঠিক আছে। তো দেখো এখানে কন্ডেন্সার কি করছে, এই যে টারবাইনে যে আমাদের বাষ্পটা যাচ্ছে, টারবাইনে কি বাষ্পটা কি আমাদের সম্পূর্ণটাই যাচ্ছে? কিছুটা আমাদের কি হচ্ছে অ্যাডজাস্ট হয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে, মানে যেটা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমরা তো নষ্ট করব না। আমরা যেমন এখানে ইকোনমাইজার ফ্লু গ্যাসেস হট এয়ার কোনো জিনিসটাকে যখন আমরা নষ্ট করলাম না, তাহলে আমার এইদিকে আমার এই এক্সস্ট সিস্টেমটাকে কেন নষ্ট করব? এইটাকেও আমরা কাজে লাগাবো। এইবার দেখো এইটা কিভাবে কাজে লাগাচ্ছে। দেখো এইখান থেকে যেই বাষ্পটা যাচ্ছে না, বাষ্পটা কি হলো, বাষ্পটা যতটা যাচ্ছে তার মধ্যে কিছুটা বাষ্প আমাদের এক্সস্ট হয়ে যাচ্ছে, বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, তখন এইটাকে আমরা কি করছি, এখানে একটা ইকোনোমাইজার বলে ডিভাইস লাগানো রয়েছে, সরি কন্ডেন্সার বলে, সেই কন্ডেন্সারটার কাজ কি ভালো করে বুঝবে যে কন্ডেন্সারের কাজ কি। এটা কিন্তু সেই ফ্যানের কন্ডেন্সার কিন্তু নয়, ওটা ক্যাপাসিটার, ওখানে কাজ আলাদা, এখানে কিন্তু কন্ডেন্সার আলাদা, গুলিয়ে দেবে না দুটাকে। তাহলে এখানে কন্ডেন্সার কি করছে, এই যে অ্যাডজাস্ট হয়ে আসছে না যেই স্টিমটা, সেই স্টিমটা এই যে কন্ডেন্সার এর মধ্যেও কিন্তু ঠান্ডা জল রয়েছে, নর্মাল জল রয়েছে। তোমরা দেখে থাকবে বাড়িতে যখন মারা রান্না করে, তখন দেখবে ভাতের হাঁড়ি থেকে কি হয়, অনেকটা বাষ্প আমাদের জলটা যখন টকবক টকবক করে ফুটছে, বাষ্প কিন্তু অনেকটা বেরিয়ে আসছে। কোনো একটা চামচ বা হাতা নিয়ে তুমি এইভাবে শুধু বাষ্পটাকে কেটে নেবে, পাশ দিয়ে সরিয়ে নিয়ে আসবে, বাষ্পটা কিসে পরিণত হয়ে যাবে, জলে পরিণত হয়ে যাবে, দেখেছি আমরা। ঠিক আছে। তো এইখানে কি করা হয়, এখানে আমাদের কি রয়েছে, সার্কুলেটিং পাম্প, এখানে কিন্তু ঠান্ডা জল রয়েছে এই কোনো কন্ডেন্সারে। এই যে অ্যাডজাস্ট হয়ে যাওয়া স্টিমটা কোথায় এসে ঢুকছে, দেখো কন্ডেন্সারে এসে ঢুকছে। তাহলে কন্ডেন্সারের মধ্যে কি হচ্ছে, এই কন্ডেন্সারে আমার এখানে বাষ্পটা কিসে কিসে পরিণত হয়ে গেল, কন্ডেন্সার কিসে পরিণত করে দিল, জলে পরিণত করে দিল। কিন্তু স্টিমটা তো আমার প্রচুর হিট আছে, এখানে লেখা আছে যে এক্সস্ট স্টিম, এখান থেকে তো হিট আছে, প্রচুর তো গরম আছে। তাহলে এই জলটা আমার কোথায় এসে এখানে জলে পরিণত হয়ে গেল, বাষ্পটা, বাষ্পটা জলে পরিণত হয়ে যাওয়ার পর একে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, দেখো এখানে আবার এই জলটাকে, মানে ওখানে গরম, প্রচুর গরম আছে জলটা, কুলিং টাওয়ারে যারা কাজ করেছে বা কাজ করে তারা জানে যে জলটা ওখানে গরম থাকে, বড় বড় ফ্যান থাকে, সেই ফ্যান ঘুরিয়ে জলটাকে কি করা হয়, ঠান্ডা করা হয়। ঠিক আছে, ঠান্ডা করা হচ্ছে। এইখানে জলটা কি করা হলো, ঠান্ডা করা হলো, কুলিং টাওয়ারে বাষ্পটা কন্ডেন্সারে জলে পরিণত হলো, জলে পরিণত হওয়ার পর কি করা হলো, তাহলে জিনিসটা ক্লিয়ার হলো। দেখো কুলিং টাওয়ার, এই জলটা নামছে, কুলিং টাওয়ারে কি করছে, কুলিং টাওয়ার কুল ঠান্ডা করছে জলটাকে। দেখো ঠান্ডা করার পর এটা কি বটে, এটা হচ্ছে সার্কুলেটিং পাম্প, জলটা আবার ঢুকে কি করা হচ্ছে, আবার এই দিকে গিয়ে রিসাইকেলিং, মানে এইদিকে জলটা ঘুরিয়ে নিয়ে এলো, জলটাকে ঘুরিয়ে দেখো ফিড ওয়াটার পাম্প, সেই ফিড ওয়াটার পাম্প কোথায় নিয়ে গেল, দেখো ফিড ওয়াটার হিটার। আবার কিন্তু দেখো আমি কিন্তু বয়লারে ঠান্ডা জল দিতে পারি না, কারণ বয়লারে যদি ঠান্ডা জলই দেবো, আবার ঘুরে নদী থেকে আবার জল ঢুকবে, তাহলে আমার এখানে সুপার হিটার, ইকোনোমাইজার, এয়ার ফ্রি হিটার লাগানোর কোনো দরকার নেই। তাহলে ঠান্ডা জলটা কিন্তু ঢুকছে না, কুলিং টাওয়ারে জলটা ঠান্ডা হচ্ছে, আবার সার্কুলেটিং পাম্প দিয়ে তুলে আবার কি করা হচ্ছে, বা ফিড ওয়াটার পাম্প দিয়ে তুলছে, নিয়ে আবার কি কি করা হচ্ছে, ফিড ওয়াটার হিটার, এখানেও জলটাকে আমাকে কি করা হচ্ছে, গরম করা হচ্ছে। জলটাকে গরম করার পর আবার কোথায় যাচ্ছে, দেখো কোথায় যাচ্ছে, ইকোনোমাইজারে চলে যাচ্ছে, ইকোনোমাইজার থেকে আবার ঘুরে কোথায় যাচ্ছে, আবার বয়লারে চলে আসছে, এদিকে উঠছে, বা হিটারে যাচ্ছে, এখানে জলটা গরম হয়ে গেল, ইকোনোমাইজার থেকে আবার কোথায় বয়লার, এইভাবে কি হচ্ছে, জলটা পুরোটাই বাষ্পটা আমার কি হচ্ছে, সার্কুলেশন হচ্ছে, রিসাইকেলিং হচ্ছে। বোঝা গেল। দেখো তাহলে আমরা এখানে কি দেখলাম, কোল্ড স্টোরেজ, হ্যান্ডলিং প্ল্যান্ট, বয়লার, ইকোনোমাইজার, সুপার হিটার, এয়ার ফ্রি হিটার, কন্ডেন্সার। কন্ডেন্সারের কাজটা বুঝতে পারলে, কন্ডেন্সার কি করছে, যে এখান থেকে বাইরে দিকে যেই আমার বাষ্পটা নষ্ট হয়ে যাচ্ছে, সেই নষ্ট হয়ে যাওয়া বাষ্পটাকে আমরা কন্ডেন্সারের মাধ্যমে কি করছি, জলে পরিণত করার পর, কুলিং টাওয়ারে ঠান্ডা করার পর, সার্কুলেটিং পাম্প দিয়ে আবার তুলে জলটাকে হিট করে পুনরায় আবার বয়লারে আমরা পাঠিয়ে দিচ্ছি, তাই তো, পুরো বয়লারে আমরা পাঠিয়ে দিলাম। তাহলে এবার আমার কি হলো, আমার মেকানিক্যাল পার্টস এই দিকটা আমার কিন্তু সবগুলোই কি হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। আমাদের পার্ট কোনটা, এইখান থেকে এই দিকটা কিন্তু আমাদেরকে জানতে হবে। বুঝতে পেরেছো আশা করি। এরপর দেখো আর একটা জিনিস আছে লাস্ট, সেটা হচ্ছে কি, ওয়াটার ট্রিটমেন্ট চেম্বার বা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। এই জলটা ট্রিটমেন্ট কেন করা হয়, পিউরিফাইড কেন করা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
জল না থাকলে কিন্তু আমরা পাওয়ার প্ল্যান্ট চালাতে পারবো না, মানে থার্মাল পাওয়ার প্ল্যান্ট চালাতে পারবো না। কেন পারবো না? কারণ জলটাকে তো হিট করে আমরা বাষ্প তৈরি করব, ঠিক আছে? তাহলে কিভাবে করছি না, এইখানে ডাইরেক্ট নদীর জলকে গিয়ে আমি বয়লারে দিতে পারি না। কেন? জলটাকে কেন পিউরিফাইড করব? জলটাকে পিউরিফাইড করব কারণ জলের মধ্যে আমার অ্যানায়ন, ক্যাটায়ন এইসব পদার্থগুলি রয়েছে। তাতে কি হতে পারে না, আমাদের বয়লার টিউবগুলো ময়েশ্চার পরে নষ্ট হয়ে যেতে পারে। বাট যেখানে আমার বাষ্পটাও তৈরি হবে, তারপর যখন আমার টারবাইনে যখন বাষ্পটাকে ফ্লো করাবো, তখন টারবাইনের ব্লেডগুলো আমার কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আমার এফিসিয়েন্সি কিন্তু কমে যাবে, বিভিন্ন রকমের প্রবলেম হবে। তার জন্য কি করা হয়, নদী থেকে ডাইরেক্ট জলটাকে তুলে, নদী থেকে বা কোনো বড় জলাধার থেকে সেটা কি করা হয়, জলটাকে তুলে নিয়ে গিয়ে প্রথমে জলটাকে ট্রিটমেন্ট করা হয়, কেমিক্যাল ট্রিটমেন্ট করা হয়। কেমিক্যাল ট্রিটমেন্ট করার পর তারপরে জলটাকে আমরা কোথায় পাঠিয়ে দিই, বয়লারে পাঠিয়ে দিই। বয়লার কি করছে, বয়লার চেম্বার কি করছে না, বয়লার চেম্বার সেই জলটাকে গরম করাচ্ছে, গরম করে সেটা আবার সুপার হিটার, সুপার হিটার ইকোনমাইজার, এয়ার প্রি হিটার, রিসাইকেলিং হচ্ছে, বাষ্প উৎপন্ন হচ্ছে, বাষ্প কোথায় যাচ্ছে, টারবাইন, টারবাইন থেকে টারবাইন আবার ঘুরছে, কাপলিং করা আছে আমার কি, অল্টারনেটর, অল্টারনেটর, ঠিক আছে? অল্টারনেটর থেকে আমার আইসোলেটর ট্রান্সফরমার হয়ে আমার কিন্তু বাস বা থ্রু পাওয়ারটা বাইরে বেরিয়ে যাচ্ছে। এবার ট্রান্সফরমারের কাজ কি, অল্টারনেটরের কাজ কি, এগুলো আমরা কিন্তু জানি, আমরা পড়ে চলে এসেছি, তাই অতএব ওইগুলো জানবো না। মেন পার্ট আমাদের কি, যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে? এরপর দেখো ফিড, ডার্ট, ফ্যান, আর এটা কি আছে আমাদের, চিমনি, যেখানে আমাদের কি করছে না, যে কয়লা পুড়ছে সেই ধোঁয়াটা বাইরের দিকে এই ফ্যান দিয়ে চিমনির মধ্যে বাইরে বার করে দিচ্ছে। এই সমস্ত কিছু হয়ে যাবার পর যে ছাইটা জড়ো হচ্ছে কয়লার, সেই ছাইটা আবার কোথায় আসছে, বয়লা থেকেই বেরিয়ে আসছে, কারণ ওইখানেই তো কয়লাটা পুড়ছে, ওখানেই তো পুরানো হচ্ছে বয়লার টিউব গুলোকে, তাই তো? তার বয়লার ওখানেই ছাইটা জড়ো হবে, সেই ছাইটা আবার কোথায় চলে আসছে, অ্যাস হ্যান্ডলিং প্ল্যান্ট, অ্যাস স্টোরেজ, নিয়ে ছাইটা আমার এক জায়গায় জড়ো হচ্ছে, ওইখান থেকে লোডিং করে ছাইটাকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন আবার অনেক কাজে ব্যবহার করছে, ইট তৈরি করছে, সিমেন্ট তৈরি করছে, বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে ছাইটাকে। ঠিক আছে, আশা করি সব বুঝতে পেরেছো। এই দিকটা আমার বলার কোনো দরকারই পড়বে না, কারণ তোমরা জানো যে ট্রান্সফরমার কিভাবে কাজ করছে, অল্টারনেটর কিভাবে কাজ করছে, নিয়ে বাইরের দিকে আমার পাওয়ারটা বেরিয়ে যাচ্ছে। তাহলে আজকে আমাদের টপিক কি ছিল, লেআউট অফ থার্মাল পাওয়ার প্ল্যান্ট বা সিমেট্রিক ডায়াগ্রাম। সুন্দরভাবে বুঝতে পেরেছো আশা করি, ঠিক আছে? তাহলে নেক্সট ভিডিওতে আমরা আরো অন্যান্য কিছু দেখব, আজকে এইটুকু।